আজকের এই ক্লাসে আমরা বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো অতিরিক্ত কোনো কথা না বলে সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে স্কোয়ার রুট 3 ইজ এ ইরেশনাল নাম্বার, অর্থাৎ √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এই জিনিসটা আপনাকে এখান থেকে প্রুফ করতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে যে একটা সংখ্যাকে আমরা কখন অমূলদ সংখ্যা বলতে পারি বা অমূলদ সংখ্যাটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা আগে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। সো আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে যে সকল সংখ্যা মূলদ নয়, যে সকল সংখ্যা মূলদ নয় সেইগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আই রিপিট, যে সকল সংখ্যা মূলদ নয় সেইগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কি? দেখেন, যদি কোনো সংখ্যাকে আমরা এই p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0, কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশের হর কিন্তু কখনোই 0 হতে পারে না। যদি হর 0 হয়ে যায়, যদি বিষয়টা এরকম হয়, যদি কিউ সমান 0 হয়ে যায়, তখন আমাদের লাইনটা হবে এরকম p/0, আর p/0 মানে হচ্ছে ইনফিনিটি, আর এখানে ইনফিনিটি বলতে অনির্ণয় আকার বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এটাকে অনির্ণয় আকার লিখি। এটা হচ্ছে অনির্ণেয় আকার, এটা হচ্ছে অনির্ণেয় আকার। সো এরকম কোনো আকৃতি কিন্তু আসা যাবে না। সো এইটি হচ্ছে মূলদ সংখ্যা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর এই টাইপের কোনো সংখ্যা ব্যতীত যে সংখ্যাটা মূলদ সংখ্যাও নয়, আবার যে সংখ্যাটা পূর্ণ সংখ্যাও নয়, এই রকম একটা সংখ্যাকে আমরা আসলে অমূলদ সংখ্যা বলতে পারি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। আরো সহজভাবে যদি আমি বলি, তাহলে যে সংখ্যার মান অসীম পর্যন্ত চলতেই থাকবে, যার কোনো ডেস্টিনেশন নেই, এবং যার মানটাকে আমরা আবৃত দশমিকের মাধ্যমে প্রকাশ করতে পারি না, অর্থাৎ পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারি না, এই সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। ফর এক্সাম্পল, আমি যদি √3 এর মান চিন্তা করি, তাহলে √3 হচ্ছে 1.73। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে এই মানটা অ্যাকচুয়ালি শেষ হবে না, এই মানটা অ্যাকচুয়ালি শেষ হবে না। আচ্ছা, সো আমরা একটু এখানে আসি। আচ্ছা, এটা হচ্ছে না, নাহলে আমি এটাকে আপনাদেরকে একেবারে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে এটা দেখাতাম। তো ক্যালকুলেটরটা ওপেন হচ্ছে না, যার কারণে দুঃখিত। তো এটার মান 1.73, পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে কিন্তু আপনি আবৃত দশমিকের মাধ্যমে প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ মনে করেন আপনি এমন একটা সংখ্যা নিলেন, আমরা ধরে নিলাম √x, এখানে x হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটু বোঝার চেষ্টা করি। x হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, বাট পূর্ণবর্গ নয়, মনে রাখতে হবে, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সাপোজ 4, এই 4টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি। কিন্তু এই যে দেখেন √5, এই 5টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না। ওকে, তাহলে x যদি একটা পূর্ণ সংখ্যা হয় এবং আপনার মান যদি এরকম আসে, মনে করেন 1.257 এরকম যদি এটা চলতেই থাকে, তাহলে এটাকে আপনি এভাবে লিখতে পারবেন 1.257, 2 এর উপর পৌনঃপুনিক এবং 7 এর উপর পৌনঃপুনিক। তার মানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকা মানে হচ্ছে মধ্যে যে সংখ্যাটা আছে ওইটার উপরেও পৌনঃপুনিক থাকবে। এখন মধ্যে একটা থাক বা একাধিক থাক, সবগুলোর উপর পৌনঃপুনিক থাকবে। তার মানে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু সংখ্যাটা যদি এরকম হয় যে প্রথমগুলো আসলো, তারপর 8 হয়ে গেল, 9, 2, 7, আবার 6, এখন কিন্তু আপনি চাইলে এটাকে পুনরাবৃত্তি করতে পারবেন না। তো এখানে কিন্তু এই √x একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা বর্গমূল করলে এমন একটা দশমিক সংখ্যা পাবো যেটার মধ্যে কোনো পুনরাবৃত্তি নাই, মানে বারবার একই সংখ্যার পুনরাবৃত্তি হতে পারে, বাট বারবার একই সংখ্যার পুনরাবৃত্তি নাই। বারবার একই সংখ্যার পুনরাবৃত্তির মানে হচ্ছে এটা একটা আবৃত দশমিক সংখ্যা। ওকে, তো চলুন এখন আমরা আমাদের কোয়েশ্চেনে আসি। তো এখানে বলা হয়েছে যে √3 একটা অমূলদ সংখ্যা, এটা আপনাকে প্রুফ করতে হবে। তো এই টাইপের প্রবলেমগুলো আপনারা ক্লাস 9, 10ও পড়ে এসেছেন এবং স্টুডেন্টদেরকে আশা করি অনেকে পড়িয়েছেন। সো আমরা প্রমাণ করবো √3 একটা অমূলদ সংখ্যা। খুবই ইজি একটা কোয়েশ্চেন। তো এটা আমরা কিভাবে প্রুফ করব? সো আমরা লিখবো এখানে, আচ্ছা আমরা এখানে একটু সাইডে লিখি, আমরা কি লিখবো? প্রমাণ মানে এটাকে আমরা এখানে কি করব? প্রমাণ করব।
ওকে, সো এটাকে আমরা এখানে প্রমাণ করব। সো আমরা লিখব এখানে, দেখেন আমরা জানি 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4। এখন দেখেন এখানে আছে কি 3, এখানে আছে 3। আচ্ছা, আমরা যদি √3 কে স্কয়ার করি তাহলে এটা হয়ে যাবে 3। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? সো আমরা লিখতে পারি সুতরাং √3 এর মান 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। 1 এবং 2 এর মধ্যে অবস্থিত, আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথমত আমরা এখানে কিছু স্বাভাবিক সংখ্যার বর্গ বের করব। তাহলে 1 একটা স্বাভাবিক সংখ্যা, এটার বর্গ হচ্ছে 1, 2 একটা স্বাভাবিক সংখ্যা, এটার বর্গ হচ্ছে 4। কিন্তু 4 থেকে কিন্তু অবশ্যই 3 ছোট, আবার 1 থেকে কিন্তু বড়। এখন দেখেন √3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটার বর্গমূলটা মানে স্কয়ারটা হয়ে গেল 3। তার মানে এই 3টা 1 এবং 4 এর মধ্যে অবস্থিত। সো আমরা বলতে পারি √3 এর মান 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। দেখেন 1 তো আমরা চিনি, আমরা এটাকে যদি একটু মানে প্র্যাকটিক্যালি চিন্তা করি, আমরা এখানে এটাকে অঙ্কন করি। দেখেন এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব এখানে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার লাইন, বাস্তব জগৎ বলতে পারেন। সো এখানে যেহেতু 1, 2 এরকম বিষয় আছে, সো আমরা এখানে কম মান নেই। মনে করেন এটা -1, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম আরো অনেক মান আপনি নিতে পারেন, সমস্যা নাই। ওকে, এখন দেখেন এই যে 1, এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে 2, এখন দেখেন √3, এই √3 এর মান যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে এটার মান আসবে 1.73 সামথিং, 1.73, তারপর ডট 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 অসীম পর্যন্ত মান। তাহলে 1 পয়েন্ট সামথিং, দেখেন 1.73 সামথিং, এই যে মানটা আছে এই মানটা অবভিয়াসলি 1 থেকে ছোট, এবং অবভিয়াসলি এটা 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। সিম্পল বিষয়। তার মানে এই যে √3 এটা কিন্তু এই 1 এবং 3 ধরে নিলাম 1.73, তার মানে 73, তার মানে হচ্ছে অর্ধেক থেকে একটু বেশি। 1 এবং 2, তো 1 এবং 2 হচ্ছে 1 এবং 2 এর মধ্যে, এই জায়গাতে 1.73 সামথিং। আচ্ছা, এটা দিলাম √3, এই জায়গাতে আছে। আচ্ছা, তো আমরা এই লাইনটা একটু দেখি, এখানে দেখেন √3 এর মান 1 এবং 2 এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তো 1 এবং 2 এর মধ্যে অবস্থিত মানটা আমরা কিভাবে বের করব? সো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো 1.73, তো অবভিয়াসলি এই মানটা হচ্ছে 1 থেকে বড়, আর অবভিয়াসলি এটা 2 থেকে ছোট। আর দেখেন 1.73, তার মানে 5 থেকে বেশি, তার মানে অর্ধেক থেকে বেশি। সো 1 এবং 2 এর ঠিক মধ্যে যে মান তার ঠিক সামনে হচ্ছে √3। এখন প্রশ্ন হচ্ছে এই যে √3, এই দুইটার মধ্যে কিন্তু মানে 1 এবং 2 এর মধ্যে কিন্তু কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন মান আছে। এর মধ্যে কোনো মানে কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এই 1 এবং 2 এর ভেতরে যত মান আছে প্রত্যেকটা মানে হচ্ছে হয়তোবা দশমিক সংখ্যা, আর এই দশমিক সংখ্যাটাই হচ্ছে মূলদ সংখ্যা হতে পারে, আবার অমূলদ সংখ্যা হতে পারে, দুইটাই কিন্তু এটা হতে পারে, মনে রাখবেন। তো মূলদ সংখ্যা কোনগুলো? মনে করেন 1 এবং 2 এর মধ্যে আমরা একটা মান নেই, মনে করেন 1.5। সো এই 1.5টা কিন্তু একটা কি, 1.5টা হচ্ছে একটা দশমিক সংখ্যা, কিন্তু এটা দশমিকের পরে মান হচ্ছে নির্দিষ্ট একটা। সো এটা অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এটাকে আপনি p/q আকারে প্রকাশ করতে পারবেন। দেখেন 1.5কে যদি আমরা 10 গুণ করি, আবার 10 দ্বারা ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 15/10। এটা একটা রেশনাল নাম্বার। কিন্তু এটা ব্যতীত এর মধ্যে আরো কোটি কোটি মান আছে যেগুলো ইরেশনাল নাম্বার। যেমন মনে করেন 1.5372920673, এই যে দেখেন এইগুলো কিন্তু একটা ইরেশনাল নাম্বার। তার মানে এই দুইটার মধ্যে কোটি কোটি ইরেশনাল নাম্বার আছে। তো আমরা বলতে পারি যে √3 এর মান 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। তো যেহেতু 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1, এবং এই দুইটার মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যার কোনো পয়েন্ট নাই। সো এর ভেতরে যে মানটা থাকবে সেটা মূলদ সংখ্যা হবে অথবা অমূলদ সংখ্যা হবে। সো আমরা লিখতে পারি সুতরাং ধরি √3 একটা মূলদ সংখ্যা। আচ্ছা, সো আমরা লিখি সুতরাং
√3 একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা মানে এটা দুইটার মধ্যে যে কোনো একটাই হতে পারে। কোনটা হবে সেটা আমরা জানি না, সেটা আমরা প্রুফ করব। ঠিক আছে, সো আমাদের এই প্রমাণটা করার জন্য আমরা এটাকে ইনভার্সলি ধরবো, অর্থাৎ আমরা লিখবো ধরি, আমরা বিপরীতভাবে ধরবো। সো আমরা ধরে নেই √3 একটি মূলদ সংখ্যা। √3 একটি মূলদ সংখ্যা। দেখেন ভাই, আমাদের প্রুফ করতে হবে √3 একটা অমূলদ সংখ্যা। √3 একটা অমূলদ সংখ্যা, বাট আমরা ধরে নিলাম এটা মূলদ সংখ্যা। এবং এখন আমরা দেখাবো যে আমরা এখানে যে কথাটা বলেছি সেটা সত্য নয়, সেটা মিথ্যা। আর এটা মিথ্যা মানে এটা অমূলদ সংখ্যা। ওকে, এখন যেহেতু এটা অমূলদ সংখ্যা, সো এটাকে আমরা ভগ্নাংশ আকারে অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, সো আমরা লিখি সুতরাং √3 সমান p/q। আর এখানে অবশ্যই আপনি ব্র্যাকেটে লিখে দিবেন যেখানে 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 p/q এসে সহমৌলিক। সহমৌলিক কি জানেন তো? p/q সহমৌলিক। এবং এখানে যে কিউটা, এই কিউটা 0 নয়, কারণ আমরা বলেছিলাম আগেই যে ভগ্নাংশের ক্ষেত্রে হর 0 হতে পারবে না। সো এই হচ্ছে আমাদের লাইন। এখন এটাকে আমরা বর্গ করে দিব। সো যদি আমরা এটাকে বর্গ করি তাহলে লাইনটা হবে এরকম, √3 স্কয়ার বাই p/q স্কয়ার। তাহলে আমরা পাবো √3 সমান p স্কয়ার বাই q স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা রুট স্কয়ারে কাটা যাবে, হয়ে যাবে 3। তাহলে একটা কিউ নিয়ে আসবো এইদিকে, তাহলে হয়ে যাব 3q স্কয়ার, সরি 3q সমান 3q স্কয়ার বাই কিউ। তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এটা 3 হয়ে যাবে, আর এটাকে বর্গ করলে p স্কয়ার বাই কিউ স্কয়ার। আর নিচের কিউটাকে যদি আমরা এদিকে আর গুণন করি তাহলে এটা হয়ে যাবে 3q সমান p স্কয়ার বাই কিউ। ওকে, সো এতটুকু পর্যন্ত বোঝার পরে এখানে আমরা বিষয়টা বুঝি যে এখানে আমরা যে লাইনটা লিখলাম এটা কতটুকু সত্য, এটাও কতটুকু সত্য। আচ্ছা, একটু দেখি আমরা। সো এখানে আমাদের কিউটা কি ছিল একটু বোঝার চেষ্টা করি। এখানে কিউ এবং পি এই দুইটা হচ্ছে সহমৌলিক, এই দুইটা কি সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এবং এখানে পি এবং কিউ হচ্ছে সহমৌলিক, তার মানে এই দুইটা ন্যাচারাল নাম্বার, দুইটা কি ন্যাচারাল নাম্বার। আমরা লিখতে পারি যে পি কিউ বিলংস টু এন, ন্যাচারাল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো হয়? 1 2 3 4 7 8, এই যে সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। সো আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরে নিলাম পি হচ্ছে 1 এবং কিউ সমান মনে করেন 2, স্বাভাবিক সংখ্যা। সো এখানে একটা সিকোয়েন্স মেনটেন থাকতে পারে, নাও থাকতে পারে, সমস্যা নেই, বাট স্বাভাবিক সংখ্যা। শূন্য থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেগুলো পূর্ণ সংখ্যা আর কি। তো এই যে আমরা লিখলাম পি এবং কিউ, এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে দেখেন 3q, তাহলে 3 × 2 সমান p স্কয়ার বাই কিউ, তাহলে 1 স্কয়ার বাই 2, তার মানে 6 = 1/2। তার মানে এই যে 6, এই 6 কি এইটার মতো হতে পারবে? না, হতে পারবে না। ঠিক আছে, হতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এটা এখানে পি এবং কিউ এর গসাগু হচ্ছে 1, এই জিনিসটা মনে রাখতে হবে যে যেহেতু এই দুইটা সহমৌলিক সংখ্যা, সো এই দুইটার গসাগু হবে 1। দেখেন 1 এবং 2 এর গসাগু কিন্তু 1। আপনি এখানে এমন কোনো মান নিতে পারবেন না যেটার গসাগু 1 ব্যতীত অন্য কিছু হতে পারে। সো এই যে পি স্কয়ার বাই কিউ, এটা কিন্তু কখনোই 3q আকারের হতে পারবে না, কখনোই হতে পারবে না। সো আমরা লিখবো এখানে 3q কখনোই পি স্কয়ার বাই কিউ আকারের হতে পারে না, তার মানে এই যে 3q এটা কখনোই পি স্কয়ার বাই কিউ আকারের মতো হতে পারবে না। তার মানে হচ্ছে আমরা লিখবো অর্থাৎ √3 অমূলদ, √3 মূলদ সংখ্যা নয়, √3 মূলদ সংখ্যা নয়। তাহলে কি হবে? এটা অবভিয়াসলি অমূলদ সংখ্যা। আমরা লিখবো সুতরাং √3 অমূলদ সংখ্যা। প্রমাণ কিন্তু হয়ে গেল, ঠিক আছে?
ওকে, আর এখানেও কিন্তু যে কিউ, এই কিউটা কিন্তু জিরো হতে পারবে না। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যেখানে কিউ নট ইকুয়াল জিরো। তো এই ছিল আমাদের এই প্রবলেমটার সমাধান। এখন এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে ওগুলো আপনাকে নিজে থেকে সলভ করতে হবে। আমরা একটু প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই যেগুলো আপনাদের হোমওয়ার্কস থাকবে। √2 একটা অমূলদ সংখ্যা, এটা আপনি কিভাবে প্রুফ করবেন দেখেন। আমি জাস্ট প্রথম অংশটা একটু দেখাই। 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4। আর √2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2। তার মানে এই √2 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। সো বাকি অংশটা এই সেম প্যাটার্নে আমরা করব, জাস্ট √2 এর পরিবর্তে এটা √3 হবে। সরি, √3 এর পরিবর্তে জাস্ট এটা √2 হবে। বাকি টোটাল অঙ্কটা আপনারা নিজে নিজে করে এই ভিডিওর কমেন্টসে দেখাবেন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি 12তম শিক্ষক নিবন্ধন স্কুলে এসেছিল। সো এটাও সেম প্যাটার্ন, বাট এখানে আপনাকে এখানে আরেকটু ক্যালকুলেশন করতে হবে। দেখেন 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, 4 স্কোয়ার সমান 16 এবং √3 স্কোয়ার √13 স্কোয়ার সমান হচ্ছে 13। তার মানে এই যে √13 এর মান, এই 13 এর মান কিন্তু এই দুইটার মধ্যে আছে। অর্থাৎ √13 এর মান এই দুইটার মধ্যে আছে। অর্থাৎ এই যে 13টা, এই 13 9 এবং 16 এর মধ্যে আছে। অবভিয়াসলি 9 থেকে বড় এবং 16 থেকে ছোট। সো আমরা যদি বাম দিকে চলে আসি, ডান দিকে গেলে 13, বাম দিকে গেলে √13, তাহলে √13 এর মানটা 3 থেকে বড় এবং 4 থেকে ছোট। সো এই লাইনটা যখন আপনারা লিখবেন, তখন এই সবগুলো দেখাতে হবে 4 পর্যন্ত, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। আর এখানে লিখবেন যে √13 এর মান 3 এবং 4 এর মধ্যে অবস্থিত। বাকি অংশ সেম প্যাটার্নে আপনারা ক্যালকুলেশন করবেন, তাহলে √13 এর যে প্রবলেমটা সেটার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে এখানে আপনাদের হোমওয়ার্কস হচ্ছে, আপনাদের এই ক্লাসের হোমওয়ার্কস থাকবে, আপনার √2 একটা অমূলদ সংখ্যা প্রুফ করা, তারপর হচ্ছে √5 একটা অমূলদ সংখ্যা প্রুফ করা, তারপর √7 অমূলদ সংখ্যা প্রুফ করা, অ্যান্ড √11 অ্যান্ড √13। এই টাইপের যে প্রবলেমগুলো আছে, আর আমি যেটা আপনাদেরকে টোটাল সলভ করে দিলাম √3, এইগুলো থেকে স্কুল লেভেলে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সাধারণত থেকে যায়। সো এইগুলো প্রত্যেকটা প্রবলেম আপনারা নিজে নিজে সলভ করবেন। আর কোথাও যদি আপনারা না পারেন বা আটকে যান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।